ভিডিওটা দেখে রীতিমতো আমি শিহরিত হয়ে গেছি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। মানে বিদ্বেষ কোন লেভেলে পৌঁছে গিয়েছে। এটা উত্তরপ্রদেশ রাজস্থানে আমরা দেখি, এটা বাংলাতে পৌঁছে যাচ্ছে। এই জন্য প্রশাসন কিন্তু ব্যর্থ। এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারির পলিটিক্স, এর শিকার হতে হচ্ছে এই গরিব মুসলমান, গরিব আদিবাসী, গরিব দলিত, গরিব মানুষকে। এটা এটা একটা ওই বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সের শিকার। এবার প্রশ্ন হচ্ছে আমার সর্বপ্রথম, যদি এই ধরনের অপকর্ম কিছু করে থাকেন ব্যক্তিটি, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন মহিলাটি নিলেন না? এখনো পর্যন্ত কি মহিলাটি কোনো অভিযোগ দায়ের করেছেন? এক নম্বর। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, যদিও অন্যায় করে থাকে তার জন্য আইন, আদালত, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন আছে, সেইগুলোকে উপেক্ষা করে কেউ আইন হাতে তুলে নিতে পারে না। কালকে কেউ যদি এখানে আমার কেউ চুরি করে, তার কি আমি হাত কেটে নেবো? আমার রাগ হয়েছে বলে কি তার হাত ভেঙে দেবো আমি? কেউ যদি একটা গালি দিল, তার কি মুখ আমি ফাটিয়ে দেবো? এটা সম্ভব নয়। গালি বা অন্যায় যে কাজটাই করুন না কেন, তার জন্য তো আইন বিচার ব্যবস্থা আছে। তার দ্বারস্থ নয় যদি আমি আইনের ঊর্ধ্বে নিজেকে মনে করি, তাহলে এটা কতটা গরিব কাজ করেছে। এটা আমি চরম বিরোধিতা করছি। এরপরও আমি আবারও রিপিট করছি, দেখুন এই দাঁড়িয়ে মুসলমান, এতে আমি সিম্প্যাথির জায়গায় যাচ্ছি না। আমি যাচ্ছি একজন বয়স্ক লোক আর একজন যুবতীর বিষয়ে প্রসঙ্গে আসি। যদি সেক্ষেত্রেও একটু নমনীয়তা হওয়া দরকার ছিল, প্রশাসনের দ্বারস্থ হওয়ার দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৎক্ষণিক যে রিয়াকশন দিয়েছে, এটা আমি ভালো সিমটম দেখছি না। এটা বন্ধ হওয়া দরকার। যদি আমি রিপিট করছি, যদি লোকটি, বয়স্ক লোকটি কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ হোক, আমি এর বিরোধিতা করব না। কিন্তু অন্যায় করেছে কি করে না, এই জাস্টিফাই করার দায়িত্ব তো আমার নয়, বা যে অভিযোগ করছে তার নয়। তাই এই জাস্টিফাই করবেন প্রশাসনের কর্তারা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেটা পর্যন্ত হয়নি, সময় দেওয়া হয়নি, তার আগেই তাকে ভিকটিম বানিয়ে দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার। এবং এরপর আমরা যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ঘটলো এবং আমরা ফ্যাক্ট চেক করে তার বাড়িতে যাওয়া হলো, ফ্যাক্ট চেক করা হলো। টোটাল যে ঘটনা, যে দাবি করা হচ্ছে, যে সেই দাবি ভিত্তিতে আমরা যেটা দেখলাম যে 30 মিনিট 39 সেকেন্ডের একটা ভিডিও, যিনি অসাবধানবশত তিনি মানে স্মার্টফোন চালাতে পটু নন, সেখানে অসাবধানবশত ক্যামেরা অন হয়ে গেছে, কিন্তু সেখানে সেই মহিলাটার পুরো ভিডিও মুখ কোথাও দেখা যাচ্ছে না। বরং একটা 10 থেকে 15 সেকেন্ডের একটা ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে তার একটা হাতের অংশ এসছে, বাকি পকেটের মোবাইল, ওই ট্রেনের পা, এই রকম ধরনের ভিডিও আছে। তারপরে ভিডিও চেক করার পরে সেখানে প্রতিবেশীরা বা তার সঙ্গে যারা গেছিলেন তারা বলছেন যে ট্রেনের যাত্রীরা ছিলেন, বলছেন এইটা সম্পূর্ণ মেয়েটার দোষ ছিল। এবং জিআরপি যখন মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছিল, মেয়েটা না বুঝে আরও উদ্ধতভাবে ওনাকে গালিগালাজ দিতে থাকে, বলছে যে তোকে মেরে দেবো, তোকে ফেলে দেবো, কেটে দেবো, এই ধরনের কথা বলে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি মেয়েটির আচরণটা দেখেছিলাম। যথেষ্ট তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে নিজেকে ভাবছিলেন ভেবে তিনি আচরণ করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেটা আপনি বললেন, জিআরপি তাকে বুঝিয়েছেন, জিআরপির কথা শুনেনি। ব্যাপারটা নিজেকে এমন লেভেলে নিয়ে চলে গেছে যে উনি যেটা দেখেছেন বা উনি যেটা বলছেন সেটাই সঠিক। 30 মিনিটের ভিডিও আমি দেখিনি, আপনারা দেখেছেন, তার সত্যতা আপনারা ভালো বুঝবেন। আমি বাবা একটুকু বুঝতে জানি, এটুকু আমি বুঝি যে দুধকে দুধ পানিকে পানি হবে। ওই ব্যক্তির মোবাইলকে, ওই বয়স্ক ব্যক্তির মোবাইলকে সিজ করা হোক, তদন্ত করা হোক, দরকার লাগলে ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক, ওই মোবাইলের ওই ভিডিওকে নিয়ে এটা হোক, সত্যতা পাওয়া যাবে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন ভিডিওর মধ্যে অনেক সত্য জিনিস পাওয়া যাবে। কখন ভিডিও অন হয়েছে, কখন অফ হয়েছে, 30 মিনিট বলছে কি বলছে না, এটা আমি জানি না, ফিল্ডে নেই। কিন্তু আমি একটা কথাই বলছি আপনাকে, এটা হচ্ছে ইসলামোফোবিয়ার শিকার হয়েছেন ওই ব্যক্তিটি। এটা আমি অন ক্যামেরা বলছি, কারণ আমি দেখছি তো যেভাবে মোদী সরকার কেন্দ্রে আসার পরে মুসলমানদের উপরে আক্রমণ নেমে আসছে, দলিতদের উপরে আক্রমণ নেমে আসছে, আদিবাসী সমাজের উপরে আক্রমণ নেমে আসছে, জাতপাতের লড়াই শুরু করে দিয়েছে। এটা শিকার হচ্ছে এই একজন গরিব মানুষটি। একটা বিষয় যেটা সামনে এসছে, সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়েটাকে বাবা দিয়েছে। বিষয়টা নিয়ে কি বলবো? এই ধরনের আরো বাড়বে আগামী দিনে। আপনারাও তো রিপোর্টিংয়ের কাজ করেন, ফট করে দেবেন হয়তো, আমি এটা চাই না, কেউ পটাং করে আপনাকে চড় মেরে দিল, দিয়ে বলে আপনি আমার গায়ে হাত দিয়েছেন, আপনি কি করবেন তখন বলুন? এটা তো উৎসাহ দিচ্ছে শুভেন্দু বাবু। উনি তো একজন ল মেকার, উনি তো সংবিধানের শপথ নিয়েছেন। উনি কিভাবে সংবিধান বহির্ভূত কাজ করাকে উৎসাহিত করে? এটা বলতে পারতো যে যদি প্রতিবাদ মেয়েটা করতো, প্রতিবাদের পরে যদি জিআরপি অ্যারেস্ট করতো, তখন বললে যে শাহবাসী দিত যে না, মেয়েটার প্রতিবাদে জিআরপি ওনাকে অ্যারেস্ট করেছেন।
আমিও কুর্নিশ জানাতাম মহিলাটিকে, কিন্তু আইন হাতে তোলাটাকে উনি যদি কুর্নিশ জানায় তাহলে আগামী দিনে তাহলে বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, আদালত রেখে লাভ কি? তাহলে উনার ভাষাতে সব তুলে দেওয়া দরকার, যে যার দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু সেটা তো নয়। এই সমাজে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ রেখেছি, আবার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে জিআরপিকে রেখেছি, আমাদের ট্যাক্সের টাকা থেকে আরপিএফকে রেখেছি, কোর্ট আদালত যা মাইনে হচ্ছে সব আমাদের ট্যাক্সের টাকায়। কেন? যে এই সমাজে যারা বিশৃঙ্খলিত হবে, অন্যায় যারা করবে, তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যে আমরা আইন হাতে না তুলে নেওয়ার জন্য। তাহলে এইগুলো রাখার মানে কি? একটা বিষয় সামনে এসছে, ঝাড়খণ্ডের এক মাওলানা মনসুরকে 10 বছর আগে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল, যে আল কায়দা জঙ্গির সঙ্গে যুক্ত। দেখা গেল 10 বছর পরে তিনি বিনা দোষে মানে কোনো অপরাধ না পাওয়ার পারে তাকে বেকসুর খালায় দিয়েছে কোর্ট। বিষয়টা নিয়ে কি বলবেন? 10টা বছর তার জীবন থেকে শেষ হয়ে গেল, তো এটা নতুন নয়। এ ধরনের আমি আপনাকে 100 উদাহরণ দিতে পারি। 25 বছর, 27 বছর, 23 বছর, 22 বছর, 15 বছর, 17 বছর, 20 বছর, 9 বছর, 6 বছর জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হয়েছে। কিন্তু সেই সময় আল কায়দা জঙ্গি বলে যাকে গ্রেফতার করেছে, সেই সময় যে মিডিয়া ট্রায়াল চলেছে, এখন দেখবেন আপনারা তাকে নিয়ে আর কোনো কথা নাই। খুব বেশি হলে কোনো পেপারে বা কোনো প্রথম সারির মেইনস্ট্রিম মিডিয়ার একটা শুধু তলার দিকে একটা লাইন চলে যাবে, 17 বছর পরে নির্দোষ মৌলানা মনসুর সাহেব। কিন্তু ওই মৌলানা মনসুর সাহেবকে 17 বছর আগে ধরেছিল, হেডলাইন হতো, ফ্রন্ট পেজে আসতো নিউজের, যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার মৌলানা মনসুর। এটা তো এগুলো তো অন্যায় চলছে। এর বিরুদ্ধে দাঁড়াতে গেলে, কথা বলতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করা দরকার। বারবার আমি এটা বলছি, ম্যান করলে হবে না। যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে যে কারো জঙ্গি হিসাবে কাউকে যদি ধরা হয় 6 মাসের মধ্যে তার চার্জশিট গঠন করা হবে। তাকে জঙ্গি হলে কেন আমার দেশে ট্যাক্সের টাকায় হবে, তাকে 8 মাস কি 1 বছরের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে বলুন, এর জীবন থেকে 16টা বছর বাঁচত। এই আওয়াজটা কে তুলবে? এই আওয়াজটা তোলার জন্য ইউসুফ পাঠানকে ভোট দিয়ে পাঠালে ও আওয়াজ তুলবে? ও কটা ছক্কা কটা চারেরও গল্প করবে। এই আওয়াজটা সাজদা আহমেদকে ভোট দিয়ে পাঠালে লাভটা কি হবে? এই আওয়াজটা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ভোট পাঠালে আওয়াজ উঠবে? ঘোড়ার ডিম উঠবে। এই আওয়াজটা আপনার কি বলে যারা আছেন ওই কাঞ্চন মল্লিককে পাঠালে আওয়াজ উঠবে? এই আওয়াজটা নওশাদ সিদ্দিকীদের মতো লোককে পাঠাতে হবে, আওয়াজ তুলবে যাতে নতুন করে আইন তৈরি হয়, পার্লামেন্টের মধ্যে আইনের অ্যামেন্ডমেন্ট হয়। দুর্ভাগ্যের বিষয়, জীবন থেকে এত কটা বছর কেটে নিল, এখন কেউ কিছু বলছে? খুব বেশি হলে ওটা উচিত হয়নি। এর থেকে বেশি আপনি শব্দ পাবেন? আর 17 বছর আগে যখন তাকে ধরেছিল, তাকে দেশের গাদ্দার, জঙ্গি, হ্যান ত্যান বলে দেখে দিয়েছিল। কবে মানুষ সতর্ক হবে, সজাগ হবে? এগুলো তখনই বন্ধ হবে যখন জনপ্রতিনিধিরা কথা বলবে। এটা তখনই বন্ধ হবে যখন পার্লামেন্টে এবং বিধানসভার অ্যাসেম্বলি হাউসের মধ্যে যত প্রোটেস্ট, এই ধরনের জনপ্রতিনিধির সংখ্যা বাড়বে। আর যত জনপ্রতিনিধির সংখ্যা কমে যাবে, এইগুলোর প্রবণতা তত বেড়ে যাবে। একটা বিষয় যেটা এসছে, তথাগত রায় রেলের ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি একটা টুইট করেছেন, তিনি বলেছেন এই জেহাদিদের এইভাবেই উচিত শিক্ষা দেওয়া উচিত। দেখুন, তথাগত বাবুকে এখন জিজ্ঞাসা করুন কি উত্তর দেবে ওনাদের। দেখুন, সামনে ভোট, এই সময় ওই ধরনের অনৈতিক কাজ অনেক যারা করবে তাদেরকে আর উৎসাহিত করবে হিন্দু মুসলমানের বিভাজন করার জন্য। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ঘটনাটা হিন্দু মুসলমান নয়, দাঁড়িওয়ালা দাঁড়ি চাষার ব্যাপার নয়, রোজাদার বেরোজগারের ব্যাপার নয়। ঘটনাটা হচ্ছে একজন বয়স্ক লোককে যেভাবে আক্রমণ করেছে, আইন বহির্ভূত কাজ আমি মনে করছি। আমি আবারও বলছি, যদি বয়স্ক লোকটি কোনো অন্যায় করে থাকে, তার জন্য নির্দিষ্ট ফর্মে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আরেকটা বিষয় যেটা আমরা দেখছি, যে রমজান চলছে আর নিয়মিত ফলের দাম বাড়ছে। আপনি এর আগে বলেছিলেন যে ফলের দাম যাতে কমায় তার জন্য আপনি জানিয়েছিলেন, কিন্তু তারপরেও দেখছি কোনো ট্যাক্স বোর্ড গঠন করা হলো না, বরং নিয়মিত ফলের প্রয়োজনীয় ফল যেটা রমজান সময় লাগে সেই ফলের দামগুলো নিয়মিত বাড়ছে। বিষয়টা নিয়ে দুর্ভাগ্যের বিষয়, আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বিধানসভার মধ্যে একাধিক মন্ত্রী ছিলেন, স্পিকার স্যারের মাধ্যমে বলেছিলাম যে রমজান মাস আসলে যেভাবে ফলের দাম বেড়ে যায়, এটা কমানো দরকার। এটা নজরদারির জন্য টাস্ক ফোর্স গঠন করা দরকার। কারণ রমজান মাসে মুসলিম সমাজের মানুষেরা আর যখন সারাদিন উপোস থাকে, নির্জলা উপোস থেকে সন্ধ্যায় যখন ইফতার করে, অন্যান্য খাবারের সাথে ফলমূলটাও হেভি অংশে খায়, দামটাও কিন্তু আকাশছোঁয়া হয়ে যায়। এই দামটা কমানো দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কথা শুনে অনেক মিনিস্টার কিন্তু মাথা নাড়িয়েছে, মানে আমার কথাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমার কথাকে গ্রহণ করেছে যে এটা অবশ্যই ঠিক কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কি দেখছি, কন্ট্রোলে শুধুমাত্র এই ছুলা চিনির কিছু দাম কমিয়ে দিয়ে বাকি খোলা মার্কেটে দাম যে আকাশছোঁয়া বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু কোনো কমাবার কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না।
সংখ্যালঘু দরদি সরকারের উচিত হবে সংখ্যালঘুদের যখন ধর্মীয় কাজ করছেন এতে যাতে ঠিকঠাকভাবে কাজটা করতে পারে সেদিকে লক্ষ্য রাখা। আর বাকি দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আমি একা বলছি বলে গ্রাহ্য করছে না, বাকি তো পশ্চিমবাংলায় আরও 43টা সংখ্যালঘু সমাজের মুসলিম সমাজের বিধায়ক আছে। যদি এক বাক্যে চিৎকার করে উঠে তারা বলে যেটা কমাতে হবে, সরকার বাধ্য তখন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা। এটা হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে। আছে 43টা আমার ছাড়া বিধায়ক, কিন্তু তাদের পেছনে টিউনিং করা আছে। ওই 43টা যদি আইএসএফ সংযুক্ত মোর্চা থেকে থাকতো তাহলে টোটাল 44টা কি করতে বুঝতে পারছেন? ফলের দামটা 1 টাকা বাড়াতে পারতো, কারণ বিধানসভার মধ্যে তো সেই কি করতে বুঝতে পারছেন। কিন্তু এইটাই তো মানুষ বুঝতে পারছে না, কেন বিধায়কের সংখ্যা বাড়ানো দরকার, এটা বোঝা দরকার। 10 তারিখ থেকে আবার নতুন বিধানসভায় সেশন চলবে, আপনি এই বিষয়টা নিয়ে বিধানসভায় তুলবেন? অবশ্যই তুলবো। আমি 9 তারিখের রেটটা বাজারে প্রয়োজনে আমি 9 তারিখে নিজে যাব, গিয়ে সেই রেট নেব, নিয়ে 11 তারিখের মধ্যে আমি তুলবো। 10 তারিখে মেনশন নয়, 11 তারিখে যদি মেনশনের সম্ভব আজ মনে হচ্ছে আছে, 10 তারিখে মেনশন নাই আমি দেখেছি, তারপরেই আমি তুলবো বিধানসভাতে। সর্বশেষ প্রশ্ন করব, ফুরফুরা শরীফের ইসালে সাহেব ভক্তরা যেমন আসছে, ফুরফুরা দাদা হুজুর পীর সাহেবের ভক্তরা আপনাদের বাড়িতে আসছেন, আপনার সঙ্গে দেখা করছেন, লক্ষ লক্ষ মানুষের ঢল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? 3 দিনে প্রায় 1 কোটি মানুষ আসে, শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে থেকে আসে, বাংলাদেশ থেকে আসতো। এবছরে যেহেতু দেশের যে আমাদের দেশ যে ডিসিশন নিয়েছে বাংলাদেশকে মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেবে না, ফলে তারা আসতে পারেনি, আমাদেরকে খারাপ লাগছে। কিন্তু দেশের ঊর্ধ্বে তো আমরা যেতে পারবো না। আমরা চাইবো দু দেশের সুসম্পর্ক ফিরে আসুক, আবার আগামী বছর বাংলাদেশের ভক্তমুরিদরা আমাদের যে ভক্তমুরিদরা বাংলাদেশে আছে তারা আসবেন এখানে, তারা এই জলসায় ঘুরে যাবেন। দেখুন, নতুন করে কিছু আমার বার্তা দেওয়ার নয়, যেটা দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি যে বার্তা দিয়ে এসেছেন শুরু থেকে জলসার প্রতিষ্ঠা লগ্ন থেকে, সেই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বার্তাটা সামাজিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান বিতরণ হয়, রাষ্ট্রকে ভালোবাসার জ্ঞান দেয়, নিজেকে সামাজিক হয়ে ওঠার কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, ঐক্যের কথা বলেছেন, ঐক্যের বার্তা দেয়। সেটা আজকে বলবো যে লক্ষ কোটি ভক্ত মুরিদ আসছেন, তাদের উদ্দেশ্যে বার্তায় যে মানুষ হওয়ার চেষ্টা হতে হবে, আর মানুষের পাশে থাকতে হবে। বিপদ আপদে কোন জাত ধর্ম বর্ণ নয়, যে মানুষ বিপদে পড়েছে তাকে তার পাশে দাঁড়িয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। আর যারা সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ঠিক ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়াই করার আহ্বান জানিয়েছিল আমাদের পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর, সে এখনও সেই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে।